17 তারিখ, ঠিক আছে। জি ম্যাম। আশা করি সবাই ভালো আছো। আমরা লেকচার 8 শেষ করেছিলাম, তাই না সোনালী? তুমি গত ক্লাসে ছিলা? জি ম্যাম, গত ক্লাসে ছিলাম। আচ্ছা, আমরা কার্ডিওভাস্কুলার প্রবলেম কি পড়েছিলাম এর আগে কোনো ক্লাসে? মানে আমরা প্রথম দিকে পড়েছিলাম যে কমন কার্ডিওভাস্কুলার চেঞ্জেস, তাই না? কিন্তু হ্যাঁ আলাদাভাবে তো কোনো কন্ডিশন না পড়ি নাই, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়টাতে আলোকপাত করব সেটা হচ্ছে কমন কার্ডিওভাস্কুলার প্রবলেম ইন এলডারলি, লেকচার 9। কার্ডিওভাস্কুলার মানে তো সবাই জানে না। কার্ডিও মানে হচ্ছে ভ্যাসেলস আছে, সেটা নিয়ে কার্ডিও সিস্টেম বা কার্ডিওভাস্কুলার প্রোফাইল তৈরি, তাই না? এর আগের ক্লাসেও আমরা জেনেছি প্রথম দিকের ক্লাসগুলোতে যে হার্টে একটা ন্যাচারাল পেসমেকার সেল আছে, তাই না? সেটা কোনটা মনে আছে? একটা ন্যাচারাল পেসমেকার সেল আছে হার্টের মধ্যে। এসএ নোট। ন্যাচারাল পেসমেকার নাম বলতে পারবা? হার্টে একটা ন্যাচারাল পেসমেকার সেল আছে। দেখো তো এই ছবিটা দেখে বোঝা যায় কিনা, মনে পড়ে কিনা? ম্যাম, আমরা এসএ নোট। সাইনোঅ্যাট্রিয়াল এসএ নোট যেটা, হ্যাঁ সাইনোঅ্যাট্রিয়াল নোটটাকে আমরা পেসমেকার হিসেবে জানি। তাহলে পেসমেকারের কাজ কি? কেন এটাকে আমরা পেসমেকার সেল বলবো? পেসমেকার কেন বলবো তার কারণ হচ্ছে যে এই সেলের ভেতরেই প্রথম কার্ডিয়াক যে কন্ট্রাকশন সেটার প্রথম স্টার্টিংটা এই সেলের মাধ্যমেই হয় এবং পরবর্তীতে এই সেল থেকে ডিপোলারাইজিং কারেন্ট পুরো হার্টে ছড়িয়ে পড়ে, তখন এই হার্টের মাসেলগুলো কন্ট্রাকশন হয়, যার ফলে পেসমেকার সেল দ্বারাই আসলে হার্টের বিট, যেটা হার্টের যে কন্ট্রাকশন এবিলিটি বা হার্টের যে কন্ট্রাকশন নাম্বার অফ কন্ট্রাকশন অফ হার্ট, সেটা কি হয়? কন্ট্রোল হয়। তো এই পেসমেকার সেল যদি দুর্বল থাকে তাহলে হার্ট বিট কমে যাবে। যদি পেসমেকার সেল স্বাভাবিক থাকে, সবল থাকে, সেক্ষেত্রে হার্টের যে বিট সেটা মেইনটেইন হবে বা হার্টের যে কন্ট্রাকশন সেটাকে মানে সেটা মেইনটেইন হবে। দেয়ারফর এই পেসমেকার সেলটা আসলে হার্ট বিটকে কি করে? কন্ট্রোল করে, তাই না? জি ম্যাম।
বয়স সাথে সাথে এই যে পেসমেকার সেল এবং তার যে পাথওয়ে যে সিস্টেম, এই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রধানত এই পেসমেকার সেলে যদি যদি ডিজেনারেশন হয়, সেক্ষেত্রে পেসমেকার সেলগুলো ইটসেলফ তারা তাদের এবিলিটি লুজ করবে। এর সাথে আরো কিছু চেঞ্জ হয়, যেমন এই পেসমেকার সেলের আশেপাশে কিছু এক্সট্রা ডিপোজিশন যদি হয়, সেটা হতে পারে ফ্যাট ডিপোজিশন, হতে পারে অন্য কোনো ধরনের অ্যাবনর্মাল ডিপোজিশন হয়, সেই ক্ষেত্রে সেটা কি করে, এই পেসমেকার সেলগুলো তার কার্যক্ষমতা হারায় ধীরে ধীরে। বয়স্কদের দেখবা যে হার্টবিট লো হয়ে যায়। নর্মালি 70 বা 80 যারা বছর বয়স, তাদের তুমি যদি পালস রেট দেখো, তাহলে স্বাভাবিক ইয়াং অ্যাডাল্টের চেয়ে তার কারণে এই পেসমেকার সেলগুলো ধীরে ধীরে ডিজেনারেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমরা জানি আমাদের বডির ম্যাক্সিমাম টিস্যুগুলো বয়সের সাথে সাথে ডিজেনারেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, কিন্তু সবগুলোই যে আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তা না। একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত ওকে, তারপরে যদি তার চেয়ে বেশি হয় সেক্ষেত্রে সমস্যা হয়। ঠিক একইভাবে এই হার্ট যে পেসমেকার সেলও ডিজেনারেশনের আওতাভুক্ত হতে পারে এবং পরবর্তীতে দেখা যায় বয়স্কদের সাধারণত হার্ট রেটটা কম থাকে ন্যাচারালি। এর সাথে হয় সেই ক্ষেত্রে বিভিন্ন ফেটাল ডিজিজ, মানে অন্যান্য কোনো ডিজিজ প্রসেসের জন্য, সেকেন্ডারি কোনো ডিজিজ প্রসেসের এই হার্টের সমস্যাটা আরো বেড়ে যায়। এবং সেটা এমন হলে a slight increase in the size of the heart is very common in elderly, especially the left ventricle. এই তথ্যগুলো আমি আগেও দিয়েছি, এখনো দিচ্ছি আবার, কারণ এই তথ্যগুলো আসলে সবসময় মাথায় রাখতে হবে, যাতে আমরা আমাদের পেশেন্টের জেরিয়াট্রিক কেসগুলোর জন্য যখন আমরা কোনো প্ল্যান বা ফিজিওথেরাপি প্ল্যান বা ফিজিওথেরাপি প্রোটোকল ডেভেলপ করব, তখন এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে এক্সারসাইজ প্ল্যান করতে হবে। তো এই যে হার্ট ন্যাচারালি নর্মালি কিছুটা হার্টের সাইজ বড় হয়ে যেতে পারে, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার যে এরিয়া, এটা হচ্ছে নর্মাল এইজিং এর সাথে একটা পরিবর্তন। হার্টের ওয়াল গুলো ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে, যার ফলে কি হবে, ধরো লেফট ভেন্ট্রিকল যদি যদি লেফট ভেন্ট্রিকুলার ওয়াল যদি ঠিক হয়ে যায়, এখানে খেয়াল করো এই ছবিটা দেখতে পাচ্ছ কি? ছবিটা দেখতে পাচ্ছ কিনা? ম্যাম আপনার কথা কেটে কেটে আসছে। ইন্টারনেট এখন দেখো তো কি অবস্থা, এখন কি ক্লিয়ার? জি ম্যাম। তোমরা এই ডায়াগ্রামটা একটু লক্ষ্য করো, এখানে দুটো ছবি আছে। বাম পাশের ছবিটা হচ্ছে একটা স্বাভাবিক হার্টের স্বাভাবিক ওয়ালের থিকনেস, লেফট ভেন্ট্রিকলটা একটু খেয়াল করো। আর ডান পাশে যে ছবিটা সেটাতে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা হাইপারট্রফি হয়েছে, লেফট ভেন্ট্রিকলের কিছুটা হাইপারট্রফি হয়েছে। এবং এখানে আরেকটা সিগনিফিকেন্ট পরিবর্তন আছে, খেয়াল করো তো, ভেতরের স্পেসটার কথা দেখো, ভেন্ট্রিকুলার স্পেস যেটা, সেটা এই যে থিকেন যে হার্ট সেখানে কি কম না বেশি? যে যে হার্ট হয়ে গেছে সেটার ইন্টারভেন্ট্রিকুলার স্পেসটা কি কমে গেছে, বেশি না কম? কমে গেছে। তো যদি স্পেস কমে যায় সেই ক্ষেত্রে এখানে ব্লাডের যে ভলিউম, হ্যাঁ, যে পরিমাণ ব্লাড ধারণ ক্ষমতা সেটা কমে যাবে না? লেফট ভেন্ট্রিকলের যে ব্লাডের যে ধারণ ক্ষমতা সেটা কমে যাবে, যেটা অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসে লাংস থেকে, সেটার পরিমাণ কমে যাবে। সো অবভিয়াসলি যখন এর রিটেনশন ক্ষমতা কমে যাবে বা ধারণ ক্ষমতা কমে যাবে, তখন স্ট্রোক ভলিউম এবং কার্ডিয়াক আউটপুট ডেফিনেটলি কি হবে বলতো, কম হবে না বেশি হবে?
কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাই না? কার্ডিয়াক আউটপুট কি হবে? কমে যাবে ডেফিনেটলি, কারণ সেখানে ব্লাডই কম, সে পাম্প করবে, প্রতি বিটে কম ব্লাড ইজেক্ট হবে এবং প্রতি মিনিটে কম ব্লাড ইজেক্ট হবে। তার মানে হচ্ছে স্ট্রোক ভলিউম এবং তোমাদের মনে আছে কিনা স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট, এগুলো আমরা সংজ্ঞা পড়েছিলাম আলাদা। স্ট্রোক ভলিউম মানে হচ্ছে প্রতি বিটে যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়, আর কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি 1 মিনিটে যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকল পাম্প করে সেটা কার্ডিয়াক আউটপুট। তাহলে এই যে হার্টের সাইজ যদি বেড়ে, হার্ট যদি তার বিশেষ করে লেফট ভেন্ট্রিকল যদি হাইপারট্রফা, হার্টের ওভারঅল সাইজ বেড়ে যেতে পারে এবং এই হার্টের যে লেফট ভেন্ট্রিকুলার ফিলিং মানে ব্লাড দ্বারা ফিলিংটা কমে যাবে। অ্যাবনর্মাল রিদম খুব কমন বয়স্কদের ক্ষেত্রে, এটাকে আমরা বলি অ্যারিদমিয়া, অথবা আরেকটা কন্ডিশন খুব কমন যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। Abnormal rhythm is entirely related with the atrial activities, বিশেষ করে রাইট অ্যাট্রিয়াম। সো এটাও খুব কমন, এর একটা কমন নাম হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। হার্টের সেলগুলোতে এক্সেসিভ যে পিগমেন্টেশন হয়, পিগমেন্ট জমা হয়, এখানে দেখো এখানে ছবি দিয়ে হচ্ছে ডায়াগ্রাম দিয়ে, এইজিং পিগমেন্ট যেটার নাম হচ্ছে লাইপোফিউসিন, এটা এক ধরনের ফ্যাট পিগমেন্টেশন, এক্সেসিভ ফ্যাট পিগমেন্টেশন। একজন বয়স্ক হার্টকে যদি স্লাইস করে, হার্ট টিস্যুকে যদি স্লাইস করে খুব শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে যদি দেখা যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে হার্ট সেলগুলোর মাঝে মাঝে এই ধরনের এক্সট্রা পিগমেন্টেশন দেখা যাবে, যেগুলো আসলে মানে এটা হচ্ছে এক্সট্রা ফ্যাট ডিপোজিট, এটা খুবই কমন। এখন আমরা যদি দেখি, এগুলো হচ্ছে হার্টের ভালভ, এই ছবিটা হচ্ছে হার্টের ভালভ এবং এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। হার্টের ভালভের কাজ হচ্ছে হার্টের যে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করা, তাই না? যেমন কিছু আছে ভালভ, সেমিলুনার ভালভ, যেগুলো ধরো আর্টারির ভিতরে বা ভেইনের ভিতরে থাকে, যেমন অ্যাওর্টার ভিতরে যে ভালভ সেটাকে আমরা বলি সেমিলুনার ভালভ। আমরা পালমোনারি আর্টারির ভিতরে যে ভালভ থাকে সেটাকে আমরা বলি পালমোনারি ভালভ। আবার একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে যে যে ভালভ থাকে, যেমন আমরা বলি ট্রাইকাসপিড, বাইকাসপিড বা মাইট্রাল ভালভ। তো এই ভালভ গুলো যেটা হয়, সে এখানেও ডিজেনারেশন হয়। তো ডিজেনারেশনের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে হার্ট ভালভের যে কাস্প থাকে, কাস্প মানে হচ্ছে দরজা বা যে শাটার, সেগুলো ইন্টিগ্রিটি হারায়, যার ফলে সহজ ক্লোজার এবং সহজ ওপেনিং, মানে স্পন্টিনিউয়াস ক্লোজার এবং স্পন্টিনিউয়াস ওপেনিং কি হয়, ব্যাহত হয়, যার ফলে ব্লাডের যে ফ্লো, সেটার যে নিয়ন্ত্রণ, সেটাতে ব্যাঘাত ঘটে। এবং এই ভালভের অ্যাবনর্মালিটির জন্য আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে যে বিষয়টা পাই সেটা হচ্ছে হার্ট মারমার। হার্ট মারমার হচ্ছে অ্যাডেড সাউন্ড অফ দ্য হার্ট। নর্মালি আমরা হার্ট সাউন্ড যেটা শুনি, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম সেকেন্ড ইয়ারে। থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, মনে আছে কিনা জানি না। তো ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে লাবডাব, এটা হচ্ছে ন্যাচারালি আমরা শুনি। কিন্তু থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড যখন শুনি, সেটা হচ্ছে ডিউ টু অ্যাবনর্মাল ভালভুলার অ্যাক্টিভিটিস। সো হার্ট সাউন্ড আসলে আমরা শুনি যেটা, সেটা হচ্ছে ভালভের ক্লোজার সাউন্ড। ভালভ যখন বন্ধ হয়ে যায়, শাট হয়, তখন সেটার সাউন্ড হচ্ছে হার্ট সাউন্ড। সাধারণত আমরা দুইটা হার্ট সাউন্ড শোনার কথা, কিন্তু যদি হার্টের ভালভের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড বা অ্যাডেড সাউন্ড, 3টা বা 4টা সাউন্ড আমরা শুনতে পারি, যেটাকে আমরা বলি হার্ট মারমার।
এখন কি কথাগুলো শোনা যায় নাকি? জি ম্যাম, শোনা যাচ্ছে। আমি আসলে মাস্টার্স এর সাথে কনফিউজ হয়ে যাই, কিছু কিছু বিষয় তোমাদের সাথে ওদের যার ফলে আসলে মনে হচ্ছে যে এই ক্লাসটা আমি নিয়েছি তোমাদের, সেরকম মনে হচ্ছে। আচ্ছা, তো এতক্ষণ আমরা হার্টের পরিবর্তনগুলো পড়ছিলাম, যে হার্টের মাসকুলার পরিবর্তন, হার্টের পেসমেকার সেলের পরিবর্তন, হার্টের ব্লাড ভেসেলস এর পরিবর্তন, হার্টের কি বলে এটাকে ভালভুলার পরিবর্তন বয়সের সাথে। এখন আমরা ব্লাড ভেসেলস এর পরিবর্তন দেখি একটু। আচ্ছা, আমাদের যে ব্লাড প্রেশার কি? ব্লাড প্রেশারকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ব্লাড প্রেশারটা কি আসলে বলো তো একজন? ম্যাম, ব্লাড যখন ফ্লো হয় ভেসেলগুলোর মধ্য দিয়ে, তখন সেটা যে পরিমাণ প্রেসার এক্সার্ট করে উইদিন ইটস কন্টেনিং ভেসেল, সেটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেসার। ব্লাড প্রেশার, রাইট। সো ব্লাড ফ্লো হওয়ার সময় সেটা তার করেসপন্ডিং ব্লাড ভেসেলস ওয়ালে, মানে ইনার ওয়ালে যে পরিমাণ প্রেশার প্রয়োগ করে সেটাই ব্লাড প্রেশার। সেটাকে আমরা বলি ব্লাড প্রেশার। এখন এই ব্লাড প্রেশার অটোমেটিক্যালি কখনো কখনো কিছুটা বেড়ে যায়, কখনো কিছুটা কমে যায় একটা নির্দিষ্ট নরমাল রেঞ্জের মধ্যে। এটার একটা স্পেসিফিক রেগুলেশন সিস্টেম আছে। ব্লাড ভেসেলস এর ভিতরে কিছু রিসেপ্টর আছে। কিছু রিসেপ্টর আছে, তারা আসলে মেকানো রিসেপ্টরস। এই রিসেপ্টর গুলো যেটা সেন্সিটাইজ করতে পারে বা যেটা পিক করতে পারে, সেটা হচ্ছে কি তথ্য পিক করে? সেই তথ্য পিক করে হচ্ছে ব্লাডের, ধরো কোনো কারণে যদি ব্লাড প্রেশার, মানে ব্লাড যাওয়ার সময় প্রেশার অতিরিক্ত বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার অনেক বেশি, তখন এই প্রেশারটাকে সে সেন্সিটাইজ করে বা ব্লাডের ফ্লোটাকে সে সেন্সিটাইজ করে। যদি সেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, সে ব্রেইনকে তথ্য পাঠায় যে এখন ব্লাড প্রেশার অপেক্ষাকৃত অনেক বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি। সো ব্রেইনের একটা স্পেশাল এরিয়া আছে হাইপোথ্যালামাস, সেটা সেই ব্রেন, তার কাজ হচ্ছে কি এই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা। তখন এই হাইপোথ্যালামাসের মাধ্যমে পেরিফেরাল যে টিস্যু, বিশেষ করে ব্লাড ভেসেলস এবং ব্লাড ভেসেলস এর আভ্যন্তরীণ যে স্মুথ মাসল, সেই মাসলকে নির্দেশ দেওয়া হয় যে ব্লাড প্রেশার কমানোর জন্য। তখন এই স্মুথ মাসল গুলো কি হয়? রিল্যাক্স হয়। যার ফলে ব্লাড প্রেশার অটোমেটিক্যালি কমে এবং হার্টকেও সে নির্দেশ দেয়। তখন হার্টের যে বিট, সেটা কিছুটা, মানে সাইনোয়াট্রিয়াল নির্দেশ দেয় সেখানে যাতে লেস ফায়ারিং হয়। তখন হার্টের যে রেট, হার্টের যে পালস রেট বা বিট রেট, সেটা আস্তে আস্তে কমে আসে। এভাবেই কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয় যখন ইন কেস অফ হাই ব্লাড প্রেশার। ঠিক একইভাবে ইন কেস অফ লো ব্লাড প্রেশার, যখন ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে রানিং ভেরি লো, তখন ঠিক একইভাবে এই রিসেপ্টর গুলো, এই ব্যারো রিসেপ্টর গুলো সেটাকে সেন্সিটাইজ করে, সে হায়ার অথরিটিকে ইনফর্ম করে, হায়ার অথরিটি সে ব্লাড ভেসেলসকে নির্দেশ দেয় কিছু অ্যাডাপ্টেশন। এছাড়া আরো অন্যান্য অ্যাডাপ্টেশন হয়, যেমন কিছু হরমোনাল পরিবর্তন হয়, কিছু হরমোনের আধিক্য হয়, কিছু হরমোনের ডেফিসিয়েন্সি হয়। মোটামুটি এইভাবেই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয়। তো এই ব্যারো রিসেপ্টরের একটা ভূমিকা আছে এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে। এই বয়সের সাথে সাথে এই ব্যারো রিসেপ্টর গুলো হয় কি, সেন্সিটিভিটি হারাতে থাকে। মানে এই রিসেপ্টর গুলোর মধ্যেও খুব সূক্ষ্ম পরিবর্তন আসতে থাকে, ডিজেনারেশন আসতে থাকে, যার ফলে তারা এই যে মানে এই ব্লাড প্রেশারের যে ওঠা বা নামা যে কোনো কারণেই হোক, সেটাকে সেন্সিটাইজ করতে পারে না। যেমন আমরা এখন পর্যন্ত, যেমন আমি, তোমরা, আমরা যখন শুয়ে থাকি, শোয়া থেকে আমি হঠাৎ সাডেনলি যখন উঠে যাই, ধরো গ্র্যাভিটি এলিমিনেটেড পোস্টার থেকে আমরা যখন অ্যান্টি গ্র্যাভিটি পোস্টারে যাই, তখন আমাদের ব্লাড প্রেশার কি করে? ফল করে। ঠিক আছে, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্লাড প্রেশার ফল করে এবং ডিউরিং ফলিং অফ দিস ব্লাড প্রেশার, এটা আমাদের যে ব্যারোরিসেপ্টর, হেলদি ব্যারোরিসেপ্টর, সেটাকে সেন্সিটাইজ করে এবং উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে এটাকে কন্ট্রোল করে ফেলে। যার ফলে আমি যখন শোয়া থেকে উঠে বসলাম, যেহেতু আমার ব্লাড প্রেশার কমে গেছে, সেহেতু আমার কিন্তু মাথা ঘুরানোর কথা। তার কারণ হচ্ছে আমার ব্রেইনে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা হয় না। তার কারণ হচ্ছে
এই যে পরিবর্তনটা এটা খুব দ্রুত এই রিসেপ্টরস গুলো সেগুলো রিসিভ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কিন্তু যখন এই ব্যারোরিসেপ্টর গুলো লেস সেন্সিটিভ হয়ে যায় তখন তারা তাদের কাজটা আইদার পারফর্ম করতে ডিলে করে অথবা অনেক সময় পারফর্ম করতে পারে না, যার ফলে এই ব্লাড প্রেশারের যে পরিবর্তন সেটার যে কন্ট্রোল সেই কন্ট্রোল সিস্টেমে কি হতে পারে, এই বয়স্কদের যেটা হয় এই কন্ট্রোল সিস্টেমে সমস্যা হয়, যার ফলে ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে যেতে পারে অথবা অতিরিক্ত কমে যেতে পারে। তোমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের কথা শুনেছো? জি ম্যাম। এই টার্মটা জেনে সো এইটা হচ্ছে একটা কমন এক্সাম্পল, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এটা হচ্ছে আরেকটা পোস্টারে আমরা যখন পরিবর্তিত হয়ে বিশেষ করে অ্যান্টিগ্রেভিটি পোস্টারে আমরা যখন যাই তখন আমাদের প্রেশারটা ফল করে, সেটা আমাদেরকে মানে আমাদের অনুভূতি থাকার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেটাকে উপলব্ধি করি না। তার কারণ হচ্ছে আমাদের ইন্টারনাল যে হোমিওস্ট্যাসিস, যেটাকে আমরা বলি যে ইন্টারনাল যে একটা অ্যাডজাস্টমেন্ট প্রসিডিউর, সেটার মাধ্যমে আসলে আমরা সেটা ফিল। কিন্তু বয়সের কারণে যদি অ্যাডজাস্টমেন্ট সিস্টেমে, যেটা বললাম একটু আগে, সেই সিস্টেমে যখন বাধা হয় তখন কিন্তু এই বয়স্কদের মধ্যে খুব কমন এটা দেখবা যে তারা বলে বসা থেকে উঠে গেলেই মাথা ঘোরাচ্ছে কিছুক্ষণের জন্য, তারপর আবার বসে পড়লে কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা একটা সমস্যা, এটা ভাস্কুলার একটা প্রবলেম যেটা হতে পারে। এরপরে দেখো যে ক্যাপিলারি ওয়াল গুলো ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। তো স্বাভাবিকভাবেই ক্যাপিলারি ওয়াল যদি ঠিক হয়ে যায়, খুব মানে এটা কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে ব্লাড সার্কুলেশনে ডেফিনেটলি সেখানে একটা পরিবর্তন আসবে। আইদার স্লো হবে, যদি অনেক বেশি ঠিক হয় সেক্ষেত্রে সিগনিফিকেন্ট কমে যাবে। শুধুমাত্র ব্লাড সার্কুলেশন না, এর সাথে যে আমাদের যে নিউট্রিশন যে সাপ্লিমেন্ট মানে নিউট্রিশন যে সাপ্লাই সেটা তো সমস্যা হবে, এবং ওয়েস্ট প্রোডাক্টের যে সার্কুলেশন, ঠিক আছে, সেই সার্কুলেশনেরও কি হবে, মানে সেই সার্কুলেটরি সিস্টেমের মধ্যেও সমস্যা হবে। আমাদের যে মেইন আর্টারি সিস্টেম আছে, যেটা মানে অ্যাওর্টা, সেই অ্যাওর্টা অনেক সময় ঠিক হতে পারে, স্টিফ হয়ে যেতে পারে এবং লেস ফ্লেক্সিবল হতে পারে। তো দেখো যদি অ্যাওর্টা যদি ঠিক হয়ে যায় বা স্টিফ হয়ে যায় বা লেস ফ্লেক্সিবল হয়ে যায়, ডেফিনেটলি তখন কি হতে পারে, আমাদের এন্টায়ার যে সার্কুলেটরি সিস্টেম কিন্তু হুমকির সম্মুখীন হতে পারে। আর এই ঠিক হয়ে যাওয়ার কারণ কি, কানেকটিভ টিস্যু যেটা আছে ব্লাড ভেসেলস ওয়ালে, সেখানে ডিজেনারেশন, এটা অন্যান্য ব্লাড ভেসেলস এর ক্ষেত্রে ঠিক একই। এবং যখন ব্লাড ভেসেলস এই ধরনের ব্লাড ভেসেলস এর কানেকটিভ টিস্যু যখন পরিবর্তনের মাধ্যমে ব্লাড ভেসেলস গুলো যখন ঠিক হয়ে যায়, বিশেষ করে অ্যাওর্টা, তখন কিন্তু ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়তে পারে, কমে যাওয়ার পরিবর্তে আস্তে আস্তে বাড়তে পারে। অলরেডি আমি এটা বলছি ব্যারোরিসেপ্টর সম্পর্কে। আচ্ছা, এরপরে দেখি ব্লাডের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে। ব্লাডেও পরিবর্তন আসে। ব্লাড হচ্ছে একটা স্পেশাল কানেকটিভ টিস্যু, এই ব্লাডের মধ্যে পরিবর্তন আসে। নর্মালের চেয়ে বয়স্কদের দেখা যায় যে ব্লাডের যে ফ্লুইড যে কন্টেন্ট, যে টোটাল যে আমাদের বডি ফ্লুইড, সেটা রিডাকশন হয়। বয়সের সাথে সাথে এই ফ্লুইড কন্টেন্ট কিন্তু কমে যায়। তো এই যেহেতু ওভারঅল ফ্লুইড কন্টেন্ট কমে যায়, সেটার সাথে তাল মিলিয়ে আমাদের যে ব্লাডের যে প্লাজমা লেভেলও কি থাকে, অপেক্ষাকৃত নরমাল স্বাভাবিকের চেয়ে কম থাকে। বয়স্কদের এই প্লাজমার যে ভলিউম সেটা অপেক্ষাকৃত কম থাকে। এরপরে আসি যে ব্লাডের যে সেলগুলো, এটা তো বললাম যে প্লাজমার ভলিউম কমে যায়। এর সাথে ব্লাডের যে সেল তো প্রতিনিয়ত কি হয়, প্রোডাকশন হয়, বিশেষ করে রেড ব্লাড সেল, তাই না? রেড ব্লাড সেলের প্রোডাকশন কি হয়ে যায়, কমে যায়। এবং আমরা জানি যে রেড ব্লাড সেল আমাদের শরীরে যে কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যখন আমরা যাই,
কোনো ফাংশনাল অ্যাক্টিভিটিস, কোনো এক্সারসাইজ বা অন্য কোনো ধরনের স্ট্রেস যখন আমাদের শরীরে থাকে তখন রেড ব্লাড সেলগুলো ভাঙতে থাকে এবং এই রেড ব্লাড সেলগুলো আবার প্রোডাকশন হতে থাকে। হুম? যেকোনো স্ট্রেস বা ইলনেসে আমাদের রেড ব্লাড সেলগুলো ভেঙে যায়। একটা সার্টেন অ্যামাউন্ট রেড ব্লাড সেল এমনিতেই ভাঙতে থাকে। ঠিক আছে? ভাঙতে থাকে এবং তৈরি হতে থাকে। এবং রেড ব্লাড সেলের এন্ড প্রোডাক্ট হচ্ছে কি বিলিরুবিন, তাই না? তো এই রেড ব্লাড সেল এর যে প্রোডাকশন যে স্পিড সেটা বয়সের সাথে, সাথে কি হবে? কমে যাবে। যার ফলে বয়স্কদের মধ্যে অনেক সময় অ্যানিমিয়ার প্রবণতা দেখা যায়। সাধারণত হোয়াইট ব্লাড সেলের কাউন্ট গুলো সাধারণত আম প্রায় একই থাকে। কিন্তু কিছু হোয়াইট ব্লাড সেল খুব ইম্পোর্টেন্ট কিছু হোয়াইট ব্লাড সেল যেগুলো ইমিউনিটির জন্য রেসপন্সিবল সেগুলোর কাউন্ট কমে যেতে পারে। যেমন খুব কমনলি নিউট্রোফিল। নিউট্রোফিলের মাত্রা কি হতে পারে? বয়সের সাথে, সাথে নিউট্রোফিল প্রোডাকশন কিন্তু কমে যেতে পারে। যার ফলে যেহেতু এটা একটা ইমিউনিটি মেডিয়েটেড আ আ ব্লাড ব্লাড সেল স্বাভাবিকভাবেই এই যে মাইক্রো অর্গানিজম এর এগেইনস্ট এ ফাইট করার যে প্রবণতা বা ইমিউনিটি সেটাতে কি হবে? যেহেতু যদি নিউট্রোফিলের সংখ্যা কমে যায়, সেই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেইনস্ট এ যে কাজ করার যে ক্ষমতা সেটা ধীরে, ধীরে কমে যাবে। আল্টিমেটলি যেটা হবে যে বয়স্করা সাধারণত তাদের মধ্যে ইনফেকশন রেটটা বেশি থাকে ইয়াং অ্যাডাল্ট এর তুলনায় কম্পারেটিভলি। এত কিছুর ফলে যেটা আম আ যেটা হতে পারে সেটা হচ্ছে যে কমন কিছু ডিজিজ কন্ডিশন আমরা দেখে থাকি বয়স্কদের মধ্যে। যেমন এনজাইনা খুব কমনলি আমরা দেখি। হচ্ছে চেস্ট পেইন, হার্ট পেইন ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই। কমপ্লিট ব্লক না, যখন ব্লাড সাপ্লাই হার্টের করোনারি সাপ্লাই যখন যেকোনো কারণে বাধাপ্রাপ্ত হবে সেটা হতে পারে করোনারি আর্টারি স্প্যাজম এর জন্য, হতে পারে করোনারি আর্টারি অক্লুশন এর জন্য। তো সেই কারণে যখন বুকে ব্যথা হবে তখন সেটাকে আমরা বলি এনজাইনা। এর সাথে অন্যান্য করোনারি ডিজিজ হতে পারে যেমন হার্ট অ্যাটাক হতে পারে বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা আমরা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নামে চিনি। অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, অ্যাবনরমাল রিদম, অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস যেটা থিকেনিং অফ দ্য আর্টারি একটু আগে যেটা বললাম। কনজেস্টিভ হার্ট ফেইলিউর এটা এক ধরনের স্পেশাল হার্ট ফেইলিউর যেখানে আসলে লাংস এর সাথে একটা রিলেটেড মানে রেসপিরেটরি সিস্টেমের সাথে একটা রিলেটেড বিষয় আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে সুযোগ পেলে পড়বো। ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অথবা হাইপোটেনশন যেটাকে আমরা বলি অর্থোস্টেটিক হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। অ্যাওরটিক স্টেনোসিস ডেভেলপ করতে পারে। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আসতে পারে। হ্যাঁ? ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে, থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে, পেরিফেরাল ভাস্কুলার যে অন্যান্য ডিজিজ আছে সেটা হতে পারে। ভেরিকোজ ভেইন একটা কমন কন্ডিশন বয়স্কদের মধ্যে অথবা অ্যানিউরিজম ডেভেলপ করতে পারে। অ্যানিউরিজম হচ্ছে যখন ব্লাড ভেসেলস গুলো হয়ে যায় তখন সেটা বেলুনের মতো ফুলে যায় এবং সেটা এতই পাতলা হয়ে যায় যে যেকোনো সময় সেটা রাপচার হওয়ার সম্ভাবনা থাকে। হেমোরেজিক স্ট্রোক হতে পারে সেই কারণে। তো এই কমন কন্ডিশন গুলো আসলে হার্টের সাথে সরাসরি হার্টের মধ্যে অথবা হার্টের সাথে রিলেটেড কন্ডিশন হিসেবে আমরা আম পেয়ে থাকি। তো আমার মনে হয় আজকে আমি এর চেয়ে আর বেশি পড়াবো না। আজকে এই পর্যন্তই। আগামীকাল তোমাদের সাথে আমার ক্লাস আছে, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে শেষ করে দেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।